সবাইকে এবার অন্য একটি ক্লাসে আমরা স্বাগতম জানাই। তো আজকে আমরা শুরু করব ম্যাথ প্যাডাগজি। আজকে আমাদের যে ক্লাসটা হচ্ছে ম্যাথস প্যাডাগজি। আমরা প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে আমরা কিন্তু ম্যাথ প্যাডাগজির এনসিএফ 2005 থেকে আমরা কিন্তু একটা প্রশ্ন পাই। তো আজকের ক্লাসে আমি এনসিএফ 2005 এর ছোট্ট কনসেপ্ট ভাই, একদম মানে দেখতেই শেষ হয়ে যাবে, কথা বলতে বলতে গল্প করতে করতে শেষ হয়ে যাবে টপিকটা। এবং এই যে ম্যাথ প্যাডাগজি যে এনসিএফ 2005 থেকে বিগত 12 বছরে কি কি প্রশ্ন এসেছিল, সবগুলা প্রশ্ন আমি একত্রিত করেছি, কাভারেজ করেছি। তো সবগুলা প্রশ্ন আমি এবার আপনাদের এক এক করে প্রত্যেকটা প্রশ্ন দেখাবো। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে এনসিএফ 2005 থেকে ম্যাথ প্যাডাগজিতে কি কি প্রশ্ন এসেছিল, এগুলো আপনারা আজকের ক্লাসে দেখবেন। এবং তার আগে আমরা একটু বেসিক আইডিয়া একটু জেনে যাই যে এনসিএফ 2005 কি বলেছে। যদি আমরা বেসিকটা যদি জেনে যাই কনসেপ্টটা, তাহলে কিন্তু আমরা খুব সহজে আনসারগুলো করতে পারবো এবং আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে আনসারগুলো সলভ করে নিতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা সরাসরি চলে যাই আজকের মূল ক্লাসে। আজকে আমরা আলোচনা করব এনসিএফ 2005 গণিত শিক্ষণের রূপরেখা কি বলেছে। তো দেখো এনসিএফ 2005 বলেছে প্রথম যে স্লাইডের যে মুখস্থ নয়, আমাদেরকে বুঝে শিখতে হবে। লার্নিং উইথ আন্ডারস্ট্যান্ডিং। আমরা কখনো মুখস্থ করে কোনো কিছু শিখবো না। এনসিএফ 2005 এর প্রথম কথা যে আমরা মুখস্থ করে যেন কোনো কিছু না শিখি, আমরা সবসময় আন্ডারস্ট্যান্ডিং করে বা জিনিসটাকে বুঝে যেন আমরা এটাকে শিখতে পারি। শিক্ষক, শিক্ষার্থী এবং আনন্দময় শ্রেণীকক্ষের একটি সম্পূর্ণ ব্লুপ্রিন্ট, অর্থাৎ এখানে শিক্ষক এবং শিক্ষার্থী মিলে একটা আনন্দময় পরিবেশ সৃষ্টি হবে। এই ব্যাপারে আমরা পরবর্তী স্লাইডে আরো ডিটেলস পাবো। এই দেখো, আগে ছিল পূর্বের অবস্থা। আগে আমাদের এনসিএফ 2005 কার্যকরী হওয়ার পূর্বে আমরা কিভাবে শিখতাম, যে কোথায় থাকবে এটা এখানে থাকা আপাতত। চলো, এনসিএফ 2005 মানে লাগু হওয়ার আগে আমাদের অবস্থাটা কি ছিল। আমরা কি করতাম, গণিতটাকে কি করতাম, কিভাবে শিখতাম, গণিতের যে ফর্মুলা গুলা ছিল বা অনেকগুলা গণিত ছিল, আমরা কি করতাম, আমরা মুখস্থ করে নিতাম। গণিতের প্রতি একটা ভীতি ছিল, মানে ভয়। গণিত নাম শুনলেই মানে সাংঘাতিক কিছু হয়, গণিতের নাম শুনলেই আমাদের মনে ভয় লাগতো। তারপর কেবল সূত্র এবং নিয়ম মুখস্থ করে না। তো আমরা যখন স্কুলে যেতাম তখন আমরা স্যার গেলেই বলতেন যে দাঁড়াও, সূত্র শিখে এসেছো, জ্যামিতির সূত্র, ম্যাথসের সূত্র, ইত্যাদি ইত্যাদি, অ্যালজেব্রার সূত্র, ঠিক আছে, বা বিভিন্ন উপপাদ্যগুলো আমরা মুখস্থ করতাম। আগেকার দিন এনসিএফ 2005 কার্যকরী হওয়ার পূর্বের অবস্থা। বাস্তব জীবনের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, রিয়েল লাইফের সঙ্গে কোনো কানেক্টিভিটি ছিল না। কিন্তু বর্তমানে এনসিএফ 2005 এর কি লক্ষ্য, যে গণিতকে আমরা ভয় নয় আনন্দের একটা বিষয় করব। গণিতকে আমরা ভয় নয়, গণিতকে মানে আমরা ভয় পাবো না, গণিতের ভয় থেকে আমরা দূরে যাব এবং একটা আনন্দের বিষয় করব, একটা এনজয়মেন্টের লার্নিং হিসেবে শেখার চেষ্টা করব। এবং বাস্তব জীবনের সঙ্গে আমরা সম্পর্কটাকে স্থাপন করব, রিয়েল লাইফের সঙ্গে আমরা এটা কি করব, তার সম্পর্কটা কানেক্ট করব। বাস্তব জীবনের সঙ্গে তার সম্পর্কটা আমাদের স্থাপন করতে হবে, রিয়েল লাইফের সঙ্গে এই ম্যাথমেটিক্সটাকে আমরা কানেক্ট করতে হবে, যেটাকে বলা হয় ম্যাথমেটিক্যাল কমিউনিকেশন। যুক্তি এবং বিশ্লেষণী ক্ষমতার বিকাশ ঘটানো যাবে, স্বাধীনভাবে চিন্তা এবং সিদ্ধান্ত নেওয়ার এখানে ক্ষমতা থাকবে। তো এই ছিল আগের যে আমাদের কি বলেছে এনসিএফ এর আগের অবস্থা এবং এনসিএফ এর মূল লক্ষ্য অনুযায়ী তার পরবর্তী অবস্থা। গণিত শিক্ষণের 7টি মূল নীতি। এই 7টা মূল নীতি যদি বুঝি তাহলে আমাদের এনসিএফ শেষ। এই 7টা নীতি যদি আমরা ভালো করে বুঝে নিতে পারি স্যার, তাহলে কিন্তু আমাদের এই এনসিএফ 2005 কিন্তু শেষ, এটা আপনারা মনে রাখবেন। তো গণিত শিক্ষণের 7টি মূল নীতি কি কি। 1 নম্বর হচ্ছে, এটা হবে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা, অর্থাৎ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। কখনো টিচার সেন্ট্রিক এডুকেশন হবে না, চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। আর শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা কি, শিক্ষার্থীরা কি করে শিখতে পারবে, শিক্ষার্থীরা কি করে বুঝতে পারবে, শিক্ষার্থীরা কি করে আরো ভালো করে জিনিসগুলা দেখতে পাবে, করতে পারবে, এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে, আমাদেরকে বোঝাতে হবে। প্রতিটি শিশুর শেখার গতি এবং আগ্রহটা ভিন্ন। সব শিশু কিন্তু একইভাবে শিখতে পারে না, প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষণের যেটা ধরন সেটা কিন্তু আলাদা, তাদের যেটা চাহিদা এটাও কিন্তু আলাদা। শেখার গতি, কেউ ধীর গতির শিক্ষার্থী থাকে, ওটা স্লো লার্নার থাকে, কেউ একটু ফাস্ট লার্নার থাকে, সবার ক্ষেত্রে কিন্তু সেম না। তো এই জিনিসগুলো অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স যে জিনিস, এক কথায় যদি আমরা বলি যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স জিনিসটাকে আমাদের মাথায় রেখে আমরা ক্লাসটা কন্ডাক্ট করতে পারি। চলো 2 নম্বরে কি বলেছে স্যার, ধারণাগত কনসেপচুয়াল, অর্থাৎ এখানে কোনো সূত্র নয়, আমরা সূত্রের উপর ফোকাস করব না স্যার, মনে রাখবো কেন এবং কিভাবে বোঝা। আমরা বুঝবো যে কিভাবে সেটাকে বুঝালে ছাত্ররা বুঝতে পারবে এবং কেন ছাত্রদের এইটা বোঝা খুব জরুরি,
এই জিনিসটা থেকে মানে খুব ভালো করে বুঝিয়ে দিতে হবে যে ওই জিনিসটা তোমাকে বোঝা জরুরি, কেন জরুরি এটা থেকে বোঝাতে হবে যে ওইটা জানলে তার কি হবে এবং সেটা কিভাবে আমি তাকে বোঝাতে পারি, এটা ধারণাগত কনসেপ্ট তাকে আমি কিভাবে বোঝাতে পারি তার উপর ফোকাস দিতে হবে। তারপর বলেছে কার্যভিত্তিক বা অ্যাক্টিভিটি বেসড। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো কার্যভিত্তিক বা অ্যাক্টিভিটি বেসড মানে হাতে কলমে কোনো একটা কাজ করা, হাতে কলমে কাজ করা অর্থাৎ সে নিজে নিজে করে কোনো কিছু শিখবে, নিজে নিজে করে সে যেন জিনিসটা খুব ভালো করে শিখতে পারে বা বুঝতে পারে, এই দিকে আমাদের কি করতে হবে স্যার, একটু ফোকাস দিতে হবে। সমস্যার সমাধান বা প্রবলেম সলভিং অর্থাৎ বিশ্লেষণ করার ক্ষমতা বা প্রবলেমটা সলভ করার জন্য ক্ষমতা থাকে, প্রবলেমটা সলভ করার এখানে ক্ষমতাটা আমাদের থাকতে হবে। সমস্যার সমাধান বলি বা প্রবলেমটা সলভ করার জন্য ক্ষমতা থাকে, বিশ্লেষণী ক্ষমতার বিকাশ এখানে আমাদের দেখাতে হবে। তারপর 5 নম্বর বলেছে অনুসন্ধানমূলক অর্থাৎ ইনকোয়ারি বেসড। ছাত্ররা কোনো কিছু নিজে থেকে খুঁজবে, নিজে থেকে খুঁজে জিনিসটাকে বোঝার চেষ্টা করবে, নিজে নিজে প্রশ্ন করবে, নিজে নিজে অনুমান করার চেষ্টা করবে এটার আনসার বা এটা কি করে হবে, এটা কি করলে হবে, তারা নিজে নিজে যখন অনুসন্ধান বা খুঁজবে তখন জিনিসটা তার ক্ষেত্রে শিখনটা তার ক্ষেত্রে খুব ভালো হবে। সহযোগিতামূলক বা কোলাবোরেটিভ অর্থাৎ দলগত আলোচনা, আমরা গ্রুপ অ্যাক্টিভিটি করাতে পারি। তো গ্রুপ অ্যাক্টিভিটি করালে কি হবে, দলগত আলোচনা বা কোলাবোরেটিভ যদি লার্নিং করাই তাহলে একজন শিক্ষার্থী যদি একটু বুঝতে সমস্যা হয় তো তার লগের সহপাঠী তাকে জিনিসটা বুঝিয়ে দেবে। বা এক লগে যদি আমরা 5-6 জন গ্রুপ করে যদি করাই, এই ধরনের যদি আমরা 5-6 জন গ্রুপ করে যদি আমরা একসঙ্গে করাই, একজনে করছে তো কিভাবে সে কাজটা করছে এটা বাকিরা যখন দেখে নেবে তখন বাকিরাও তার কাজটা দেখে অটোমেটিক্যালি শিখে যাবে। তো এই জন্য বলা হচ্ছে যে কোলাবোরেট লার্নিং। তারপর বলেছে সবসময় বাস্তব জীবনের সঙ্গে রিলেট করে আমাদের করতে হবে, ডেইলি লাইফের সঙ্গে আমরা কানেক্ট করবো, দৈনন্দিন প্রয়োগে আমরা ব্যবস্থা করে নেব। বাস্তব জীবনের সঙ্গে বলুন বা ডেইলি লাইফের সঙ্গে আমাদের কি করতে হবে স্যার, আমাদেরকে কানেক্ট করতে হবে। এইমাত্র বললাম যে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা। তো শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা মানে কি, চাইল্ড সেন্টার্ড লার্নিং যেটা আমি বললাম, এটাকে যদি আমি লিখিত আকারে যদি আমি বলি, শিক্ষণ প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু হচ্ছে শিক্ষার্থী। শিক্ষণ প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু কে থাকে, শিক্ষার্থী থাকে। প্রত্যেক শিক্ষার্থীর শেখার নিজস্ব গতি, অভিজ্ঞতা এবং আগ্রহ রয়েছে। প্রত্যেক শিক্ষার্থীর তার শেখার যেটা নিজস্ব গতি বলুন বা তার অভিজ্ঞতা বলুন বা তার আগ্রহ বলুন, এটা কিন্তু তার মধ্যে রয়েছে। শিক্ষকের দায়িত্ব এই পার্থক্যকে সম্মান করে পাঠদান পরিচালনা করা। শিক্ষকের দায়িত্ব হচ্ছে এই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে প্রাধান্য দিয়ে শিক্ষাদান করা, এটা মূলত হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের কথা। তো এটা হচ্ছে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। আর ধারণাগত শিক্ষা বা কনসেপচুয়াল লার্নিংটা আসলে কি, যেটা আমি বললাম, এটাকে যদি আমরা লিখিত আকারে যদি বোঝার চেষ্টা করি, কেবল সূত্র বা নিয়ম মুখস্থ করানো নয়, কেবল সূত্র বা নিয়ম মুখস্থ করালে চলবে না, প্রতিটি গাণিতিক ধারণা কেন এবং কিভাবে কাজ করে তা স্পষ্ট করতে হবে। গাণিতিক ধারণা যেগুলো রয়েছে অর্থাৎ ম্যাথমেটিক্যাল কনসেপ্ট যেগুলো রয়েছে, এগুলা কেন এবং কিভাবে কাজ করবে সেটা আমাদের কি করতে হবে স্যার, সেটা স্পষ্ট করতে হবে। ধারণা পরিষ্কার থাকলে শিক্ষার্থীরা নতুন পরিস্থিতিতেও জ্ঞান প্রয়োগ করতে পারে। আজকে একটা বিষয় যদি আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকে তো প্রশ্নটা যতই ঘুরে ফিরে আসুক না কেন আপনি আনসারটা সলভ করতে পারবেন। আর কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে তো যেগুলো 10টা প্রশ্ন মুখস্থ করে গেছেন, 11 নম্বর প্রশ্ন যদি মুখস্থ 10টা প্রশ্ন করার থেকে যদি অন্য একটা প্রশ্ন ওই টপিক থেকে আসে তখন আপনি পারবেন না, এই কথাটাই এখানে বলা হয়েছে। সুতরাং কনসেপ্টের উপর আমাদের জোর দিতে হবে। অ্যাক্টিভ লার্নিং এর 3টে ধাপ। অ্যাক্টিভ লার্নিং এর ক্ষেত্রে শিক্ষার্থীদের 3টা ধাপ ফলো করতে হবে, 3টা স্টেপ। স্টেপ 1 হচ্ছে অনুসন্ধানমূলক বা ইনকোয়ারি। এটা কি বলেছি আমরা দেখি, শিক্ষার্থীদের প্রশ্ন করতে, অনুমান করতে, পরীক্ষা করতে এবং নিজেরাই সিদ্ধান্তে পৌঁছতে উৎসাহিত করা। তারা নিজে নিজে ইনকোয়ারি করে, নিজে নিজে অনুসন্ধান করে তারা যেন জিনিসটা বুঝতে পারে, অর্থাৎ তারা যেন শিক্ষার্থীদের প্রশ্ন করতে, ধরুন একজন শিক্ষক কাজ করছেন, কাজ করার সঙ্গে সঙ্গে অর্থাৎ একটা কনসেপ্ট নিয়ে তিনি আলোচনা করছেন, এই সময় একটা ছাত্র যদি তাকে প্রশ্ন করে শিক্ষককে যে স্যার ওইটা কি করে হলো বা ওই জায়গাটা আপনি বলেছিলেন ঠিক ক্লিয়ার হয়নি, তো এই জিনিসগুলো যদি ছাত্ররা প্রশ্ন করে তো তার মানে সে কি করছে, তার মানে তার বুঝার যেটা ইচ্ছা, তার অনেক কিন্তু বুঝার ইচ্ছা রয়েছে, তো সেই ইচ্ছাগুলো সে এখানে প্রকাশ করতে আপনাদের পারছে। সে যদি আপনাকে প্রশ্ন না করে তাহলে আপনি বুঝতে পারবেন না যে তার সমস্যা কোথায় রয়েছে। সুতরাং তাকে প্রশ্ন করতে
এবং অনুমান করতে, যেটা কি হতে পারে তোমরা একটু অনুমান করো। সে যদি নিজে অনুমান করতে পারে বা এক্সপেরিমেন্ট, ম্যাথসে আমরা জানি যে এক্সপেরিমেন্ট হয়, LHS ইকুয়াল টু RHS প্রুফ আমরা অনেকবার করেছি। তো ম্যাথমেটিক্যাল কিন্তু প্রবলেম যেগুলো আছে এগুলা কিন্তু আমাদের প্রুফ হয় যে এটা আসলেই সত্য না মিথ্যা। তারপর নিজেরাই যেন সিদ্ধান্তে পৌঁছাতে পারে এই জন্য তাদেরকে উৎসাহিত করতে পারবো। এটা হচ্ছে স্টেপ 1 অনুসন্ধানমূলক। এইভাবে যদি করি তাহলে আমাদের লার্নিংটা যেটা হবে এটা অ্যাক্টিভ লার্নিং হবে, ম্যাথমেটিক্যাল লার্নিংটা অ্যাক্টিভ লার্নিং হবে। তারপর হচ্ছে স্টেপ 2 হচ্ছে কার্যভিত্তিক বা অ্যাক্টিভিটি। খেলা, মডেল, গণিত ল্যাব বা হাতের হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স এর মাধ্যমে তাদের আগ্রহ এবং অংশগ্রহণ আমরা বৃদ্ধি করাতে পারি। বিভিন্ন খেলাধুলা করাতে পারি, বিভিন্ন মডেল ইউজ করতে পারি, বা বিভিন্ন গাণিতিক যেগুলো ল্যাব আছে ওইগুলাতে আমরা এক্সপেরিমেন্ট করাতে পারি, বা অন্যভাবে তাদের হাতে কলমে আমরা তাকে অনেক কিছু জিনিস আমরা কি করতে পারি স্যার, তাকে আমরা শেখাতে পারি। তো হাতে কলমে যখনই করবে তখন তার মধ্যে আনন্দ বৃদ্ধি পাবে, অর্থাৎ আগ্রহ জাগবে এবং সে অংশগ্রহণ করতে পারবে, তার অনেক বৃদ্ধি হবে। তারপর স্টেপ নাম্বার 3, সমস্যার সমাধান বা প্রবলেম সলভিং। বাস্তব জীবনের বিভিন্ন সমস্যাকে গণিতের মাধ্যমে সমাধান করাতে হবে। বাস্তব জীবনের আমাদের অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলোকে আমরা কি করাতে পারি, গণিতের মাধ্যমে সমাধান করাতে পারি, যা বিশ্লেষণী এবং যৌক্তিক চিন্তা শক্তি বাড়াবে, যা বিশ্লেষণ করতে এবং তাকে খুব ভালোভাবে চিন্তাধারা করতে সাহায্য করবে, যেখান থেকে তার ক্রিটিক্যাল থিঙ্কিং ও ডেভেলপমেন্ট হতে পারে। গণিতের বাস্তব এবং সামাজিক প্রয়োগ। বাস্তব জীবনের সঙ্গে আমাদের কানেক্ট করতে হবে। আমরা যখনই তাকে ম্যাথমেটিক্স শেখাবো, এনসিএফ বলেছে ভাই, সে কথা আমার কথা নয়, এই যতগুলো স্লাইড আমি বলছি সবগুলো এনসিএফ 2005-এর কথা। বাস্তব জীবনের সঙ্গে আমাদের ম্যাথসটাকে কানেক্ট করতে হবে। দৈনন্দিন জীবনের উদাহরণ, যেমন ধরুন বাজারের হিসাব। একটা ছাত্র যদি বাজারে যায়, একটা শিক্ষার্থী, সে বাজারে যদি হিসাবটা ঠিকভাবে করতে পারে না, একটা শপে যায় বা একটা দোকানে যদি সে যায়, তারপর সে এখান থেকে জিনিস কেনাকাটা করার পর সে যদি সঠিকভাবে যদি হিসাবটা মিলাতে না পারে, তাই কত টাকার জিনিস কিনলো, কত টাকা তার কাছে বাকি থাকলো, এটা যদি সে যদি বলতে না পারে বা বুঝতে না পারে, তো তার মানে এখানে তার যে ম্যাথমেটিক্যাল কনসেপ্টটা এখানে তার ক্লিয়ার হয়নি। তো সবসময় আমরা এই বাস্তব জীবনের সঙ্গে কানেক্ট করে আমরা তাকে শেখাতে হবে। যেমন সময়, টাকা, পরিমাপ, দূরত্ব, তথ্য সংগ্রহ ব্যবহার করে তাকে আমরা গণিত শেখাতে পারি। তারপর সহযোগিতামূলক বা কোলাবোরেটিভ লার্নিংটা আমরা কি করতে পারি, এই দেখুন কোলাবোরেটিভ মানে দুইজনে মিলে কিন্তু এখানে তারা শেখার চেষ্টা করছে, যেমন দলগত আলোচনা, পারস্পরিক সহযোগিতা বা মত বিনিময়ের মাধ্যমে সহপাঠীদের কাছ থেকে শিখনের সুযোগটা তৈরি হয়। সহপাঠীদের কাছ থেকে তারা কি করতে পারে, শিখনের যেটা শেখার সুযোগ এটা তারা কি করতে পারে, তৈরি করতে পারে। শ্রেণীকক্ষের রূপান্তর। আচ্ছা, প্রথাগত ট্র্যাডিশনাল মানে আগের যেটা সিস্টেম ছিল এটা আমরা এখন দেখবো না, আমরা ডাইরেক্ট এনসিএফ কি বলেছে এটা দেখবো। জ্ঞানের উৎস কি? এনসিএফ এর মতে জ্ঞানের উৎস হচ্ছে শিক্ষার্থীদের নিজস্ব অভিজ্ঞতা এবং অনুসন্ধান। শিক্ষার্থীরা নিজস্ব অভিজ্ঞতা এবং অনুসন্ধানের মাধ্যমে তারা শেখার চেষ্টা করবে। এক্ষেত্রে শিক্ষকের ভূমিকা হবে, এনসিএফ 2005 মতে শিক্ষকের ভূমিকা হবে এজ এ ফ্যাসিলিটেটর। নির্দেশকটা আমরা কেটে দেবো, এজ এ ফ্যাসিলিটেটর বা সহায়ক হিসাবে কাজ করবে। শিক্ষার্থীর ভূমিকা কি হবে, সক্রিয় অংশগ্রহণকারী এবং প্রশ্নকর্তা। মানে অ্যাক্টিভ শিক্ষার্থীরা যাতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারে এবং মানে প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য আগ্রহ তার মধ্যে থাকে। মূল লক্ষ্য কি, এনসিএফ এর মূল লক্ষ্য কি স্যার? গণিতটা আমরা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে শিখবো, গণিতটা বুঝে শেখা এবং বাস্তব প্রয়োগ করা। লার্নিং উইথ আন্ডারস্ট্যান্ডিং এবং বাস্তব প্রয়োগ বা রিয়েল লাইফে যেটাকে আমরা ইউজ করতে পারি। একজন শিক্ষক, এনসিএফ 2005 অনুযায়ী শিক্ষক কেবল জ্ঞানের উৎস নন, তিনি একজন সহায়ক হিসাবে কাজ করবেন। শিক্ষক একজন সহায়ক হিসাবে কাজ করবেন, তিনি কখনো কেবলমাত্র জ্ঞানের উৎস হবেন না, তিনি সহায়ক হিসাবে কাজ করবেন এজ এ শিক্ষকের ভূমিকা এজ এ ফ্যাসিলিটেটর। শেখার উপযোগী ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে হবে। শিক্ষককে এখানে প্রশ্ন আসে যে এনসিএফ 2005 অনুযায়ী নিচের কোনটি একজন শিক্ষকের উচিত করা বা নিচের কোনটি উচিত নয়, এই ধরনের প্রশ্ন আসে। এই স্লাইড থেকে প্রশ্ন পাবেন 1 মার্ক। যে শিক্ষণের উপযোগী ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে হবে একজন শিক্ষককে, এমন একটা এনভায়রনমেন্ট তাকে তৈরি করে দিতে হবে যে এনভায়রনমেন্টে তারা ভয়মুক্ত পরিবেশ সেখানে তৈরি হতে হবে, যেখানে শিক্ষার্থীরা খুব আনন্দ সহকারে শিখতে পারে।
শিক্ষার্থীদের প্রশ্ন করতে উৎসাহিত করা এবং অ্যাক্টিভলি পার্টিসিপেট নিশ্চিত করা। যে শিক্ষার্থীরা প্রশ্ন করছে কিনা, যদি কোনো শিক্ষার্থী প্রশ্ন না করে আপনি তাকে প্রশ্ন করার জন্য উৎসাহিত করতে পারেন যে কি হলো, তোমরা বুঝেছো তো, না বুঝলে কিন্তু বলো, আচ্ছা বলো তো এটা কি হলো। আমি কিন্তু যখন তোমাদের জিজ্ঞাসা করবো তখন কিন্তু তোমরা বলতে হবে, যদি না বুঝো তাহলে তোমরা আগে থেকে আমাকে বলে রাখো। তো এই ধরনের কিছু কিছু পজিটিভ ওয়ার্ড দিয়ে তাকে একটু অ্যাক্টিভলি পার্টিসিপেট করার এখানে নিশ্চিত করতে হবে, তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে কিনা। যদি দেখেন যে না অ্যাক্টিভলি পার্টিসিপেট না করে, তাহলে আপনি গ্রুপ স্টাডি স্টার্ট করে দিলেন, সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে, বা খেলাধুলা ব্যবস্থা করে দিলেন, তখন সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে। তারপর হচ্ছে দেখি, ভুলকে আমরা শাস্তির কারণ হিসেবে বিবেচনা না করে শিক্ষণের একটা অংশ হিসেবে গ্রহণ করবো। এরর ইজ এ পার্ট অফ লার্নিং। শিক্ষার্থীরা যখনই কোনো কিছুতে ভুল করবে, আমরা সঙ্গে সঙ্গে কিন্তু কখনো তাকে বকাঝকা করব না। শিক্ষার্থীরা যখনই কোনো ক্ষেত্রে ভুল করে, আমরা কিন্তু তাকে কি করব না, তাকে আমরা বকাঝকা করব না কোনো অবস্থাতেই। ভুলকে শিক্ষণের কারণ, শাস্তির কারণ না করে শেখার অংশ হিসেবে গ্রহণ করবো, যে ভুল করেছে তার মানে এরর ইজ এ পার্ট অফ লার্নিং। তাছাড়া উপযুক্ত শিক্ষণ উপকরণ অর্থাৎ টিএলএম এবং বাস্তব উদাহরণ ব্যবহার করে আমরা শিক্ষাদান যদি করি, তাহলে শিক্ষার্থীরা খুব সহজে জিনিসটা বুঝতে পারবে এবং আমরাও এজ এ টিচার খুব ভালো করে তাকে বোঝাতে পারবো, কনসেপ্টটা ক্লিয়ার করাতে পারবো যদি টিএলএম ব্যবহার করি এবং রিয়েল এক্সাম্পল যদি আমরা তুলে ধরি। এটা হচ্ছে শিক্ষার্থীর প্রোফাইল। আগে আমরা দেখেছিলাম যে শিক্ষকের ভূমিকা কি, এখন দেখবো আমরা এনসিএফ 2005 মতে শিক্ষার্থীর ভূমিকা কি। শিক্ষার্থীর প্রথম ভূমিকা আমরা জানি যে অ্যাক্টিভ পার্টিসিপেশন যেখানে থাকবে, সক্রিয় অংশগ্রহণকারী হিসাবে শিক্ষার্থীর ভূমিকা থাকবে। শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে নিষ্ক্রিয় শ্রোতা নয়, বরঞ্চ সক্রিয় জ্ঞান নির্মাতা, তারা নিজে নিজে জ্ঞান নির্মাণ করবে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। পর্যবেক্ষণ এবং নাম্বার 1, পর্যবেক্ষণ এবং প্রশ্ন। চারপাশে পর্যবেক্ষণ করা এবং কৌতূহল থেকে প্রশ্ন করা। তাদের মনের মধ্যে অনেক সময় অনেক কৌতূহল জাগ্রত হয়, তো সেই কৌতূহল থেকে যেন তারা সঠিকভাবে প্রশ্ন করতে পারে, আপনাকে ওই জিনিসটা আপনাকে এনশিওর করতে হবে। এবং তারা সবসময় কি করবে, চারপাশ তারা পর্যবেক্ষণ করবে, সবকিছু জিনিস ভালো করে খতিয়ে দেখবে, তারপর তারা কৌতূহল থেকে প্রশ্ন করতে পারবে। আলোচনা এবং যুক্তি। দলগত আলোচনা করা, তারা দলগত আলোচনা করলেও তারা অনেক কিছু জিনিস শিখে নেয়, বুঝে নেয় এবং নিজের মতো যুক্তির সাথে প্রকাশ করে। নিজের যেটা মত যে একটা বিষয় নিয়ে আলোচনা করলো, এই ব্যাপারে শিক্ষার্থীরা তার ব্যক্তিগত কি মত, ব্যক্তিগত কি পরামর্শ, এটা তারা যুক্তির সাহায্যে প্রকাশ করবে। উইদাউট যুক্তি কিন্তু তারা সেটা বলবে না। বহুমুখী সমাধানটা সবসময় বহুমুখী হবে। একটি সমস্যাকে বিভিন্ন উপায়ে সমাধানের চেষ্টা করা। একটা সমস্যাকে আমরা কি করতে পারি, বিভিন্ন উপায়ে আমরা সমাধান করতে পারি, শুধু একইভাবে আমরা সমাধান করব না, আমরা বিভিন্ন উপায়ে এটাকে কি করতে পারি স্যার, সমাধান করতে পারি। তারপর হচ্ছে বাস্তব প্রয়োগ। শ্রেণীকক্ষের জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করা। শ্রেণীকক্ষের যেটা জ্ঞান রয়েছে, এটা যেন আমরা রিয়েল লাইফে ব্যবহার করতে পারি। এইগুলো হচ্ছে শিক্ষার্থীর ভূমিকা। এখান থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের প্রশ্ন আপনাদের থাকতে পারে। এবার আমরা যে টিএলএম ব্যবহার করব, ম্যাথসের টিএলএম গুলা কি কি, আমরা একবার একটু হাইলাইটার দেখে নিই। ম্যাথসের উপকরণ গুলা কি কি। এই উপকরণগুলি গণিতের যে বিমূর্ত ধারণাকে মূর্ত রূপ দেয়। গণিত হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট বিষয় আমরা জানি, তো সেই অ্যাবস্ট্রাক্ট বিষয়গুলাকে আমরা এজ এ কনক্রিট বিষয়ে আমরা যখন কনভার্ট করি, তখন আমরা কি কি টিএলএম ব্যবহার করতে পারি। সংখ্যা কার্ড বা ফ্ল্যাশ কার্ড ইউজ করতে পারি, করে তাকে শেখাতে পারি। তারপর অ্যাবাকাস ইউজ করে তাকে আমরা বিভিন্ন গণনা শেখাতে পারি। জিওমেট্রিক্যাল মডেল বা শেপ যেটা বলতে পারি। কাগজ ভাঁজ করেও তার একটা জিওমেট্রিক একটা আইডিয়া যেগুলো রয়েছে এগুলা দেখাতে পারি। বা মাপযোগের যে যন্ত্র বা মেজারিং টুল, এখানে দেখতে পাচ্ছেন স্কেল রয়েছে, চাঁদা রয়েছে, তারপর এখানে একটা ফিতা রয়েছে, এগুলা দিয়ে আমরা তাকে মেজারমেন্ট কত সেন্টিমিটার কত মিটার এগুলা তাকে আমরা বুঝাতে পারি। বা ডিজিটাল উপকরণ যেমন আইসিটি বা ডিজিটাল টুল যেগুলো রয়েছে এগুলো এখানে হতে পারে, এইভাবে আমরা তাকে বোঝাতে পারি। তারপর শেষে আমরা একজন শিক্ষার্থীকে মূল্যায়ন কি করে করব, এনসিএফ 2005 মতে। যতগুলা কথা আমি এখানে বলছি সবগুলা কিন্তু আমরা এনসিএফ 2005 মতো বলছি ভাই। প্রথম স্টেজ 1, পর্যবেক্ষণ করতে হবে। ক্লাসরুমটা পর্যবেক্ষণ করতে হবে এবং ছাত্রদের মৌখিক প্রশ্ন করতে হবে। তো এক কথায় যদি বলি, তো মূল্যায়ন প্রসেসটা হবে সিসিই। তো সিসিইটা কি, এটা তো সিসি যে আমরা প্যাডাগজির ক্লাসে বলেছি, এটা আপনারা অবশ্যই সিসির ক্লাসটা দেখেছেন, দেখে না থাকলে আবার দেখে নেবেন। এই যে সিসি যেটা আমরা আলোচনা করেছি, বাংলা প্যাডাগজি বিশেষ করে আলোচনা করেছি, তো এই সিসিটা বাংলার ক্ষেত্রেও সমান হবে,
ইংলিশেও সমান, সিজিপিতেও সমান, ম্যাথসেও সমান, ইবিএসও সমান, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে কিন্তু এই জিনিসটা একদম সমান সিসি কাজ করে। আচ্ছা, তো প্রথমে স্টেজ 1-এ আমরা কি করব? পর্যবেক্ষণ করব। পর্যবেক্ষণে কি করবো স্যার? শ্রেণীকক্ষটা পুরো পর্যবেক্ষণ করব এবং ছাত্রদের মৌখিক প্রশ্নগুলো করতে পারি। স্টেজ 2, কার্যভিত্তিক মূল্যায়ন। যেমন তাকে আমরা একটা প্রজেক্ট দিতে পারি যে তোমরা একটা প্রজেক্ট তৈরি করো, বা একটা কুইজ দিতে পারি, তারপর বা আমরা হাতে কলমে কাজ দিতে পারি যে ওইটা তোমরা করে দেখাও, ওইটা তোমরা করে দেখাও। সে যদি করতে পারে তাহলে তার কনসেপ্টটা ক্লিয়ার, একটা মূল্যায়ন। সে যদি করতে পারে, আমি যদি দেখি যে না সেটা ঠিকভাবে করেছে, তার মানে তার এখানে মূল্যায়ন আমরা করতে পারছি। 3 নম্বর হচ্ছে বহুমুখী পরীক্ষা। পরীক্ষাটা কিন্তু এক ধরনের নয়, বহুমুখী পরীক্ষা। এখানে আমরা রিটেন অ্যাসেসমেন্ট নিতে পারি। পরীক্ষা শব্দটা আসলে পেডাগজির ভাষায় নেগেটিভ, তো স্লাইডে দেওয়া আছে তাই আমি উচ্চারণ করছি। তো আপনারা পরীক্ষার শব্দটা নেবেন না, আপনারা মৌখিক অ্যাসেসমেন্ট করতে পারবেন বা লিখিত অ্যাসেসমেন্ট আপনারা করতে পারেন বা পিয়ার অ্যাসেসমেন্ট করতে পারেন, যেটাকে সহপাঠী মূল্যায়ন বলা হয়, বা স্বমূল্যায়ন বা সেলফ অ্যাসেসমেন্টও এখানে উল্লেখযোগ্য। সবের শেষে আছে ফিডব্যাক বা সহায়তা করা। দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় সাহায্য প্রদান করা। তারপর আমরা শেষে ফিডব্যাকটা নিলাম, যে তারা কতটুকু পারলো, কার কি সমস্যা রয়েছে, কার কোথায় কি অসুবিধা রয়েছে, আমরা ফিডব্যাকটা নেব। ফিডব্যাকটা নেওয়ার পর যারা দুর্বল আছে তাদের জন্য আবার পুনরায় স্টেজ 1-এ ফিরে যাব। আবার আমরা সেই স্টেজ 1-এ গেলাম, আবার স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, আমরা এইভাবে যাব। তো আলটিমেটলি সিসির মূল লক্ষ্যটা যদি দেখি, শিক্ষার্থীর অগ্রগতি জানা এবং সহায়তা প্রদান করা। তার অগ্রগতিটা জানলাম যে সে কতটুকু জানতে পেরেছে, কতটুকু বুঝতে পেরেছে, ওই জিনিসটা আমরা একটু জানার চেষ্টা করলাম অগ্রগতি হিসাবে, এবং আমরা কি করলাম, সহায়তা তাকে আমরা এই ক্ষেত্রে প্রদান করতে পারি নিশ্চিতভাবে। ঠিক আছে, গণিত ভীতি দূর করার কৌশল। ম্যাথ ফোবিয়া। ম্যাথ ফোবিয়া, অনেকের কিন্তু ম্যাথ ফোবিয়া রয়েছে। ম্যাথ নামক নামটা শুনলেই ভয় লাগে, বা ম্যাথস আমি না স্যার, ম্যাথস আমি না স্যার, আমি ছেড়ে দেবো পরীক্ষায়, এই যে একটা মানে ভয় ভীতি যে কাজ করে আমাদের মনে, এটা দূর করার কিছু উপায় রয়েছে। ভুল করলে শাস্তি না দেওয়া। শিক্ষার্থীরা যদি কোনো ভুল করে তাকে কখনো শাস্তি দেওয়া যাবে না। শাস্তি দিলে তার মনে তখন আরো ভয় কাজ করবে, আরো ভয় জাগ্রত হয়ে যাবে যে সে ভালো করে পারছে না, সমস্যা হয়ে যাচ্ছে। সহজ থেকে কঠিন নিয়মে এগানো। আমরা সবসময় সিম্পল টু কমপ্লেক্সে যাব, আমরা কখনো কমপ্লেক্স টু সিম্পল যাব না। সর্বপ্রথমে তাকে খুব সহজ সহজ জিনিসগুলো আমরা দেখাবো, যাতে করে সে কি করতে পারে, খুব বেসিক মানে মজার ছলে জিনিসগুলো বুঝে নিতে পারে। তারপর আমরা আস্তে আস্তে কঠিন বিষয় আমরা যেতে পারি। বাস্তব উদাহরণ প্রয়োগ করা। আমরা কি করতে পারি, রিয়েল এক্সাম্পল গুলো আমরা এখানে তাকে দেখাতে পারি। প্রশংসা ও উৎসাহ প্রদান করতে পারি, অর্থাৎ আনন্দদায়ক পরিবেশ আমরা তৈরি করতে পারি। এখানে আমরা তার শিশুরা কি করতে পারে, প্রশংসা করতে পারে, এবং প্রশংসা আমরা করতে পারি তাদের, এবং উৎসাহ প্রদান করতে পারি, যাতে করে তারা কি করতে পারে, তাদের মনে আরো উৎসাহ বৃদ্ধি হয় এবং একটা আনন্দদায়ক পরিবেশ যেন এখানে তৈরি হয়। সর্বশেষে এই ধরনের ব্যবস্থা যদি আমরা করি, এই ধরনের তাদের ছাত্রদের সঙ্গে যদি আমরা এই ধরনের কাজগুলা যদি করি, তাহলে তাদের মনের ভিতর থেকে গণিতের ভয়টা দূর হবে, তারা আত্মবিশ্বাসী হবে এবং আগ্রহী শিক্ষার্থী হবে। আর যখনই যে বিষয়টার ইন্টারেস্ট লাগবে ওই বিষয়টা সে ভালো করে অটোমেটিক্যালি বুঝে যাবে। যদি আপনার ইন্টারেস্ট না থাকে তাহলে আপনি পারবেন না। ঠিক আছে, তো বিভিন্ন কম্পিটেন্সেস আছে, এগুলা কম্পিটেন্সেস যেগুলো আছে এগুলা দেখে নেব। রুট, একদম রুটে যদি আমরা দেখি তাহলে সংখ্যা জ্ঞান বা অনুমান করার ক্ষমতাটা থাকতে হবে। বিশ্লেষণ বা স্টেজে যদি যাই তখন তার যুক্তিবোধ বা প্যাটার্ন শনাক্তকরণ থাকতে হবে। তারপর যদি আমরা উচ্চতর দক্ষতা দেখি তাহলে সমস্যা সমাধানের দক্ষতা, তথ্য বিশ্লেষণ, জ্যামিতিক চিন্তা শক্তি বা গাণিতিক যোগাযোগতা থাকতে হবে। ঠিক আছে, ওই মোটামুটি এই 3টা প্যাটার্ন, যেমন 1 নম্বর প্যাটার্ন, 2 নম্বর, 3 নম্বর, তার যেগুলা কম্পিটেন্সিস আছে ওইগুলা সে যদি করতে পারে, তো আলটিমেটলি তার মধ্যে ম্যাথসের জ্ঞানটা তৈরি হয়ে গেছে। উপসংহার হিসাবে শেষ লাইন যদি আমরা বলি, একটি স্বয়ংসম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা। ম্যাথসটা কি হবে, ম্যাথসটা হবে লজিক্যাল, ক্রিয়েটিভ এন্ড ক্যাপাবল সিটিজেন। অর্থাৎ সব শিক্ষার্থীরা যাতে ম্যাথস সমাধান করতে পারে, এবং তারা যদি ম্যাথস খুব ভালো করে সমস্যা সমাধান করতে পারে, তো একজন লজিক্যাল ছাত্র হবে, ক্রিয়েটিভ হবে, এবং দেশের একজন ভবিষ্যৎ নাগরিক, সুস্থ সবল দক্ষ নাগরিক হয়ে তৈরি হবে। ম্যাথসে সবসময় আমরা আনন্দদায়ক এবং অনুসন্ধানমূলক পরিবেশ তৈরি করতে হবে একজন শিক্ষককে।
একজন শিক্ষককে সবসময় কি করতে হবে, এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে ছাত্ররা শিখতে পারে। তো পরিবেশটা কি ধরনের হবে স্যার? আনন্দদায়ক হবে এবং অনুসন্ধানমূলক পরিবেশ হবে। শিক্ষকের ভূমিকা থাকবে এজ এ ফ্যাসিলিটেটর হিসাবে তিনি কাজ করবেন, এবং শিক্ষার্থীর ভূমিকা থাকবে একজন অ্যাক্টিভ লার্নার হিসাবে যেন শিক্ষার্থী কাজ করে। গণিতকে অর্থপূর্ণভাবে বুঝতে হবে, বাস্তব জীবনে তার প্রয়োগ করতে হবে। এটাই হচ্ছে এনসিএফ 2005-এর চূড়ান্ত লক্ষ্য বা মূল লক্ষ্য আমরা বলতে পারি। আশা করি আপনারা এই এতক্ষণ আমার যে ক্লাস, এই ক্লাসের মাধ্যমে আপনারা এই কনসেপ্টটা আপনারা সম্পূর্ণটা বুঝে গেছেন। আশা করি আপনারা কনসেপ্টটা বুঝে গেছেন। তো এবার আমরা চলে যাব এই যে এনসিএফ 2005 থেকে বিগত বছরে আমাদের কি কি প্রশ্ন এসেছিল আমরা এক ঝলক দেখে নিই। বেশ কিছু প্রশ্ন আপনাদের জন্য আমি তৈরি করেছি, মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন থেকে আমি কালেক্ট করেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্নগুলো আপনাদের সামনে রয়েছে। এবার প্রশ্নের আনসারগুলো কিন্তু আপনারা অবশ্যই সলভ করবেন। প্রশ্নের আনসারগুলো অবশ্যই আপনারা সলভ করে নেবেন। প্রশ্নের আনসারগুলো কি হতে পারে সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন। দেখুন এই প্রশ্ন হচ্ছে সিটেট আগস্ট 2023। আমি দেখাবো আপনাদের প্রত্যেকটা প্রশ্নে কোন ইয়ারে কোন প্রশ্ন এসেছে, আমি এক এক করে ধরে নিয়েছি, আপনাদের জন্য পিক করেছি। অ্যাকর্ডিং টু ন্যাশনাল এডুকেশন পলিসি, আচ্ছা এটা এনইপির প্রশ্ন, যাই হোক এনইপি 2020, অলিম্পিয়াড এন্ড কম্পিটিশন ইন ভেরিয়াস সাবজেক্টস উইল বি অ্যাক্রস দ্য কান্ট্রি। জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 অনুযায়ী বিভিন্ন বিষয়ে অলিম্পিয়াড এবং প্রতিযোগিতা সারা দেশে কি করা হবে? কমিয়ে দেওয়া হবে, সহজ করা হবে, আরো শক্তিশালী করা হবে, না নিরুৎসাহ করা হবে? এনইপির মতে বিভিন্ন বিষয়ে যে অলিম্পিয়াড হয় এবং প্রতিযোগিতা হয় সারা দেশে, তখন আমরা এই ক্ষেত্রে কি করতে পারি, আমরা এই যে ন্যাশনাল স্তরে যে খেলাধুলাগুলো হয়, অলিম্পিয়াড খেলাগুলা যে হয়, সেগুলা যেন আরো শক্তিশালী করা হয়, এই দিকে আমরা ভূমিকা রাখি। আচ্ছা এটা এনইপি প্রশ্ন চলে আসলো। এবার এনসিএফ আছে, আমরা যাব। এনসিএফ আছে, আমরা যাব। এনইপির এক দুইটা প্রশ্ন এসে গেছে, যাই হোক যেহেতু কোরিলেটেড অসুবিধা নেই। অ্যাকর্ডিং টু ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 2020, অ্যাসেসমেন্ট অফ লার্নার ইনক্লুড, এটা জানুয়ারি 2024-এর প্রশ্ন। এনইপি 2020 অনুযায়ী অ্যাসেসমেন্ট অফ লার্নার অর্থাৎ মূল্যায়ন কোন কোন ক্ষেত্রে অন্তর্ভুক্ত থাকবে? কোয়েশ্চন নাম্বার 2। এই ক্ষেত্রে আমরা এই ধরনের যখন পাবো তখন আমরা ব্লুম ট্যাক্সোনমি ফলো করব। তো ব্লুম ট্যাক্সোনমি যখন আমরা ফলো করব তখন মনে রাখবেন যে ক্যাপ, মনে হচ্ছে ক্যাপ, আমি যে ক্যাপ ওয়ার্ডটা বলেছিলাম, আমি আমার আগের কনসেপ্টের ক্লাসে আপনাদের বলেছিলাম যে ব্লুম বলে একজন কাকু আসছিলেন আমার, ওই কাকু একদিন আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। ব্লুম ট্যাক্সোনমি নাম শুনেছেন আপনারা? ওই যে ব্লুম কাকু, উনি আমার কাছে একবার এসেছিলেন আমাদের সহজ গুরু স্টুডিওতে। উনি এসে বললেন যে আমি এসেছি। আমি বললাম ভালো বলেছেন কাকু, খুব ভালো, ধন্যবাদ, বসুন। তো আমি দেখলাম, এটাও তো লক্ষ্য করলাম যে উনি যখন আসছিলেন অনেক গরম, প্রচন্ড গরম। এই গরমে উনি মাথায় একটা টুপি পরে এসেছিলেন। অতিরিক্ত গরম ভাই, মানে গরম সহ্য করা যাচ্ছে না, তারপরে উনি একটা মাথায় গরম টুপি পরে এসেছিলেন। মানে টুপি বলে অটোমেটিক্যালি মাথাটা গরম থাকে, বুঝতে পারছেন, বাতাস, হাওয়া বাতাস বেশি লাগে না। তো উনি টুপি পরে এসেছিলেন, অর্থাৎ তিনি ক্যাপ পরে এসেছিলেন। তখন আমি বললাম যে কাকু, আপনি ক্যাপ পরে, এই গরমের মধ্যে আপনি ক্যাপ পরে আসলেন, কিছু বুঝলাম না। আপনি তো ক্যাপটা বাড়িতে রেখেও আসতে পারতেন, কারণ আপনার তো এমন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। উনি বললেন শোনো শোনো, তোমাকে আমি একটা সিক্রেট কথা বলি। এই যে টুপি, এটা কিন্তু আমার ক্যাপ, যে এই যে ক্যাপটা দেখতে পাচ্ছ, এটা আসলে ক্যাপ না। এই ক্যাপের মাধ্যমেই আমার সম্পূর্ণ তত্ত্ব লুকিয়ে আছে। আই এম তো বাক। যখনই তিনি বললেন, ব্লুম ট্যাক্সোনমি যখনই আমাকে বললেন যে ক্যাপের মধ্যে আমার সম্পূর্ণ তত্ত্বটা লুকিয়ে আছে, কাকু আপনার তত্ত্ব? আরে ক্যাপের ভিতরে কই, ক্যাপটা খুলুন দেখি তো। আই এম তো বাক ভাই, এই কথা শুনে আই এম তো বাক, ডাইরেক্ট তো বাক। উনি বললেন শোনো শোনো, তোমাকে আমি বুঝাই। আমি বললাম হ্যাঁ কাকু, আমাকে তাড়াতাড়ি বুঝান, আমার বুঝার অত্যন্ত জরুরি আছে। তো উনি বলেন যে দেখো, আমি যে টুপি পরে আসছি, টুপিকে কি বলা হয়? টুপিকে বলা হয় ক্যাপ। তো সি, দেখো সি ফর কগনিটিভ, মনে রাখবে সি ফর কগনিটিভ, যে আমার তত্ত্বের প্রথম যেটা নিয়ে আমি আলোচনা করি, আমার তত্ত্বে প্রথম যেটা রয়েছে এটা কগনিটিভ বিষয় নিয়ে আলোচনা করি। বললাম কাকু বাহ, কাকু বাহ। তারপর বলেন এ, দেখো আমার তো এ আছে, তার মানে এ ফর অ্যাট্রাক্টিভ। আমি বললাম বাহ কাকু, ফাটাফাটি, আপনি আপনি কাকু বড়িয়া কাকু। তারপর আমি বললাম কাকু পি, বলে পি মানে দেখ বেটা, পি মানে সাইকোমোটর দেওয়া আছে। তো আমি বুঝলাম যে কাকুর টুপিটা সাধারণ টুপি নয়, কাকুর টুপির মধ্যেই কাকুর সম্পূর্ণ থিওরিটা লুকিয়ে আছে। আশা করি এই কাকুর গল্পটা আপনাদের মনে থাকবে, মনে থাকবে তো? দেখো আমার ব্লুম ট্যাক্সোনমি বলে আমার কোনো কাকু নাই, আপনারা জানেন।
আর এই ধরনের হবে না, এটা অবাস্তব। তো আমি অবাস্তব ঘটনাটাকে বাস্তব একটা রিয়েল এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য এই গল্পটা সাজিয়েছিলাম। কেমন লাগলো গল্পটা অবশ্যই আমাকে জানাবে। তো আশা করি সমস্যা হচ্ছে না। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার অপশন নাম্বার ডি। যখন এই ব্লুম ট্যাক্সোনমির এইগুলা ওয়ার্ড দেখতে পাবে সঙ্গে সঙ্গে এই আমার থিওরিটা মনে রাখবে। এনসিএফ 2005 এমফাসাইজ দ্যাট। এবার চলো আমরা ডাইরেক্ট এনসিএফ 2005 চলে আসছি। এতক্ষণ আমরা এনইপির একটা স্লাইড আমরা করেছিলাম 3 নম্বর। প্রত্যেকটা শিশুর জন্য গণিতে সফল হওয়া বাধ্যতামূলক। শিক্ষার্থীদের প্রথমে তাদের যৌক্তিক গাণিতিক দক্ষতা পরীক্ষা করা উচিত। কম সাফল্যপ্রাপ্ত শিক্ষার্থীদের আলাদা গণিত পাঠ্যক্রম থাকা উচিত। গণিত শুধুমাত্র নির্বাচিত ছাত্রদের শেখানো উচিত। তো এনসিএফ 2005 আমরা এতক্ষণ কনসেপ্টটা পড়েছিলাম। তো এই কনসেপ্ট মতে আমরা কি দেখেছিলাম, এই কনসেপ্ট মতে কোয়েশ্চন নাম্বার 3 যদি আমরা দেখি, তো এই যদি টাইমে আমরা দেখি তাহলে আমরা কি দেখব একটু দেখে নিন। তো এই ক্ষেত্রে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, সাকসিডিং ইন ম্যাথমেটিক্স শুড বি ম্যান্ডেটরি ফর এভরি চাইল্ড। দেখুন গণিত কিন্তু প্রত্যেকটা ছাত্রের শেখা উচিত। এনসিএফ 2005 বলেছিলাম যে গণিত প্রত্যেকটা ছাত্রের শেখা উচিত। যদি তারা গণিতকে ভালো মতো শিখতে পারে সবাই, তখন তারা সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, তাদের কি হবে স্যার, তখন তারা একটা ভালো দেশের নাগরিক হয়ে যাবে। স্টুডেন্ট শুড বি টেস্টেড ফার্স্ট। ছাত্রদের আমরা প্রথমে পরীক্ষা করব যে সে আদৌ গণিত পারবে কিনা। এই ধরনের কোনো কথা নয়, সব ছাত্র গণিত পারবে, তো এটা ক্যান্সেল। ম্যাথ কারিকুলাম শ্যাল বি সেপারেট ফর লো অ্যাচিভার। যারা একদম লো অ্যাচিভার মানে কি বলেছে, কম যাদের দক্ষতা রয়েছে বা কম সাফল্য, তাদের জন্য ম্যাথসটাকে আলাদা করা উচিত। না না না, আমরা কখনো আলাদা করি না ভাই। ম্যাথস শ্যাল বি টট টু সিলেক্টিভ স্টুডেন্ট। শুধুমাত্র সিলেক্টেড স্টুডেন্ট, কিছু কিছু ছাত্রের জন্য ম্যাথসটা পড়াবো, বাকিদেরকে ম্যাথস পড়াবো না, সেই ধরনের কথা আমরা এনসিএফ এ পাইনি। তো আলটিমেটলি অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। আশা করি আপনারা বুঝে নিতে পেরেছেন। NCF 2005 states that mathematics teaching should be ambitious, coherent and important. Here ambitious refer to achievement of। কি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার? আপনারা একটু কারেক্ট আনসার কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করুন। তো এই প্রশ্নের কারেক্ট আনসারটা কি হতে পারে? কোয়েশ্চেন নাম্বার 4। আমরা যেহেতু কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম এবং আপনাদের এমসিকিউটাও দেখালাম, তো অ্যাকর্ডিং টু এই মতে, আপনাদের মতে কারেক্ট আনসার এখানে কি হতে পারে আপনারা একটু বলার চেষ্টা করুন। চলো, 2005 অনুযায়ী গণিত শিক্ষা উচ্চ অভিলাষী, সুসংগঠিত এবং গুরুত্বপূর্ণ হওয়া উচিত। এখানে উচ্চ অভিলাষী বলতে আমরা কি বুঝি? গণিতের সীমিত লক্ষ্য অর্জন, মানে গণিতের লক্ষ্যটা কম হবে না ভাই। অন্যান্য বিষয়ের সঙ্গে গণিতের সংযোগ স্থাপন, গণিতের ব্যবহারিক প্রয়োগ না উচ্চতর লক্ষ্য। এখানে উচ্চ অভিলাষী বা আমরা যদি বলি অ্যাম্বিটিয়াস, এটার অর্থ হচ্ছে উচ্চতর লক্ষ্য অর্জন, মানে হাইয়ার লক্ষ্য, হাইয়ার গোলস অফ ম্যাথমেটিক্স। এটা কারেক্ট আনসার অপশন নাম্বার 4। এই প্রশ্নটা ফেব্রুয়ারি 2014-তে এসেছিল। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি এই ধরনের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে থেকে এনেছি। এটাও ফেব্রুয়ারি 2014। দেখো 1 ফেব্রুয়ারি 2014 এনসিএফ থেকে কয়টা প্রশ্ন? 2টা প্রশ্ন পেয়ে গেছি, আরো থাকতে পারে। টল শেপ অফ ম্যাথমেটিক্স মেনশনড ইন এনসিএফ 2005 রেফার্স টু। এনসিএফ 2005 উল্লেখিত গণিতে যেটা টল শেপ আছে, এটাকে আমরা কি বুঝি বা টল শেপ বলতে আমরা কি বোঝাই? Solving challenging problems, creating maths game, providing hands-on experience, building of one concept on another. গণিতের টলশিপ মানে একটি ধারণার উপর আরেকটি ধারণা গড়ে তোলা, অর্থাৎ সহজ থেকে কঠিনে যাওয়া। একটি কনসেপ্ট আমরা বোঝালাম, খুব সহজ কনসেপ্ট, ওই কনসেপ্টের সঙ্গে রিলেট করে আরেকটা কনসেপ্ট তাকে বুঝিয়ে দেওয়া, অর্থাৎ নন টু আননোনে যাওয়া। এটাকে আমরা বলতে পারি কি বলতে পারি স্যার? এটাকে আমরা বলতে পারি টল শেপ অফ ম্যাথমেটিক্স। As per NCF 2005, teaching of numbers and operations on them
মেজারমেন্ট অফ কোয়ান্টিটিস এটসেট্রা এট প্রাইমারি লেভেল। এটা ছিল ফেব্রুয়ারি 2014 আর এটা হচ্ছে সেপ্টেম্বর 2014। দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সবগুলো। এনসিএফ 2005 অনুযায়ী প্রাথমিক স্তরের সংখ্যার উপর ক্রিয়া, পরিমাপ ইত্যাদি শেখানো গণিত শিক্ষার কোন লক্ষ্য পূরণ করে? এনসিএফ 2005 মধ্যে গণিত স্তরে যেটা আমরা সংখ্যা শিখাই বা সংখ্যার উপর যেটা কার্য শিখাই কিংবা পরিমাপ শিখাই, এগুলা গণিত শিক্ষার কোন লক্ষ্য পূরণ করে বলেছে কোয়েশ্চেন নাম্বার 6। ন্যারো এইম অফ টিচিং ম্যাথমেটিক্স, গণিত শিক্ষার সংকীর্ণ উচ্চতর লক্ষ্য শিশুর চিন্তাকে গণিতমুখী করা নাকি গুরুত্বপূর্ণ গণিত শেখানোর লক্ষ্য? কোয়েশ্চেন নাম্বার 6 কি হতে পারে আমরা একবার দেখার চেষ্টা করি। আমরা এই যে নাম্বার এবং নাম্বার অপারেশন এগুলাকে আমরা কি বলি? ন্যারো এইম অফ টিচিং ম্যাথমেটিক্স। ঠিক আছে, এগুলাকে আমরা ন্যারো এইম অফ টিচিং ম্যাথমেটিক্স বলতে পারি। কোয়েশ্চেন নাম্বার 7, which one of the following is an important characteristics of a good mathematics textbook at the primary level? দেখো, প্রাথমিক স্তরে একটা ভালো গণিত পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? প্রাথমিক স্তরের একটা ভালো গণিত পাঠ্য বই যদি হয়, তো গণিত পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা কি? বাস্তব জীবনের প্রেক্ষাপটে ধারণাগুলি উপস্থাপন করা উচিত, শুধুমাত্র প্রচুর অনুশীলন করা উচিত। কোয়েশ্চেন নাম্বার 7। এখানে দেখো, এখানে অনলি দেওয়া আছে, তো অনলি থাকলে প্যাডাগজিটা আমাদের কারেক্ট আনসার হয় না। ইট শুড বি অ্যাট্রাক্টিভ এন্ড কালারফুল। আচ্ছা, বই এখানে পাঠ্য বইয়ের কথা বলেছে, পাঠ্য বইটা শুধুমাত্র অ্যাট্রাক্টিভ হলো, কালারফুল হলো, ইট মাস্ট বি থিক এন্ড লার্জ, এটা মোটা হলেই চলবে, এ ধরনের কোনো কথা না ভাই। বইয়ের মধ্যে যেন কনসেপ্ট গুলা খুব ভালো করে বুঝিয়ে দেওয়া থাকে, বাস্তব জীবনের প্রেক্ষাপটে ধারণাগুলো উপস্থাপন করা উচিত, অর্থাৎ রিয়েল লাইফের এক্সপেরিয়েন্স অনুযায়ী বইয়ের কনসেপ্ট গুলা যেন খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়। আমরা যে বইগুলা কিনি পড়ার জন্য, আমরা তো বই কিনি, তাই না? আমরা পাঠ্য রিলেটেড, পড়ানো রিলেটেড বা পড়া রিলেটেড আমরা যে বইগুলা কিনি, আমরা কি খুঁজি? যে এই বইতে কনসেপ্ট গুলা ঠিকঠাক ভাবে বুঝিয়ে দেওয়া আছে কিনা, না বইটা পড়লে কনসেপ্টটা ক্লিয়ার হবে কিনা, না ওইটাই তো আমরা চাই। তো এটাই বলেছে অপশন নাম্বার সি-তে। শুধু বইটা মোটা হয়ে যাবে, বড় হয়ে যাবে, আর বইয়ের মধ্যে অজস্র জাতা থাকবে, তো সে ধরনের বইতে কোনো মানে নেই। NCF 2005 recommends that teaching of mathematics at primary level should focus on। NCF 2005 অনুযায়ী প্রাথমিক স্তরে গণিত শিক্ষার মূল লক্ষ্য কি হওয়া উচিত? ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 recommends that teaching of mathematics at primary level should focus on। প্রাথমিক স্তরে গণিত শিক্ষার মূল লক্ষ্য কি হওয়া উচিত? কোয়েশ্চেন নাম্বার 8 একটু বলবেন আপনারা। প্রিপারেশন অফ হাইয়ার ম্যাথমেটিক্স, উচ্চতর গণিতের জন্য প্রস্তুত করা, বিমূর্ত গণিত শেখানো, অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট শেখানো, হেল্পিং স্টুডেন্টস টু কানেক্ট ক্লাসরুম লার্নিং উইথ এভরিডে লাইফ, দৈনন্দিন জীবনের সঙ্গে, বাস্তব জীবনের সঙ্গে আমরা কানেক্ট করে আমরা ক্লাসরুমে গণিতটাকে ছাত্রদের শেখাবো। অপশন নাম্বার সি কারেক্ট আনসার। হেল্পিং স্টুডেন্টস টু অ্যাকোয়ার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, বাবা রে ভাই আন্তর্জাতিক মান ভাই, আমরা বাস্তব জীবনের সঙ্গে কানেক্ট করি, রিয়েল লাইফ সিচুয়েশনের সঙ্গে আমরা কানেক্ট করি, সুতরাং অপশন নাম্বার সি এই ক্ষেত্রে কারেক্ট আনসার। চলো, according to NCF 2005, which one of the following is not a major aim of mathematics education in primary school? দেখো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন, NCF 2005 অনুযায়ী নিম্নলিখিত কোনটি প্রাথমিক বিদ্যালয়ের গণিত শিক্ষার লক্ষ্য নয়? which is not correct। ঠিক আছে স্যার, which is not correct, কোনটি নট এখানে আমাদের বলতে হবে। to mathematize the child thought process, to relate mathematics to the child context, to enhance problem solving skill, to prepare for higher education in mathematics। question number 9 কি হবে? শিশুর চিন্তাকে গণিত মুক্ত করা, এটা তো আমাদের এনসিএফ বলেছে। গণিতকে শিশুর বাস্তব জীবনের সঙ্গে কানেক্ট করব, রিয়েল লাইফের সঙ্গে কানেক্ট করব, বড়িয়া ভাই। টু এনহ্যান্স প্রবলেম সলভিং স্কিল, তার সমস্যার সমাধান করতে পারবো, কিন্তু তাকে আমরা উচ্চ শিক্ষার জন্য প্রস্তুত করি ম্যাথমেটিক্স এর দ্বারা, এটা কিন্তু এনসিএফ 2005 আমাদের বলেনি। তো সুতরাং কারেক্ট আনসার এখানে হবে অপশন নাম্বার ডি। নিচের কোনটা সত্য নয়, হুইচ ইজ নট কারেক্ট, তো অপশন নাম্বার ডি ইজ দ্য নট কারেক্ট। The recommendation of NCF 2005 primary school mathematics curriculum should।
এনসিএফ 2005-এর সুপারিশ অনুযায়ী প্রাথমিক স্তরের গণিতের পাঠ্যক্রমটা কি ধরনের হবে? কি হবে স্যার? কারেক্ট আনসার বলুন কমেন্ট বক্সে তাড়াতাড়ি। এটা তো আপনারা, আমি জানি যে আপনারা দেখা মাত্র কারেক্ট আনসার করে উত্তর দিয়ে দিয়েছেন ভাই। এতক্ষণ যদি আমরা বুঝতে পারি ক্লাসটা, এতক্ষণ যদি প্রথম থেকে যদি আপনি ক্লাসটা করেন, তাহলে এই প্রশ্নের আনসারটা ভুল হবে এটা একদম মানে কি বলবো, একদম অসম্ভব ব্যাপার ভাই, কোনোটা হতেই পারে না। প্রিপেয়ার চিলড্রেন ফর অ্যাডভান্স ম্যাথমেটিক্স রিলেট টু চিলড্রেন্স এভরিডে এক্সপিরিয়েন্স, বা প্রত্যেক দিনের বাস্তব অভিজ্ঞতা, শিশুর দৈনন্দিন অভিজ্ঞতার সঙ্গে সম্পর্ক স্থাপন করা। কেবল প্রক্রিয়াগত আর রিগর ইন ম্যাথমেটিক্স এটা কোনো ভালোই নাই ভাই। আমরা কি করব, তাদের ব্যক্তিগত জীবনের রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সের সঙ্গে কানেক্ট করে আমরা কি করব, তাকে জিনিসগুলো শেখাবো। According to National Curriculum Framework, which of the following premises reflect the vision of excellent mathematics education? এটা ডিসেম্বর 2021 এসেছিল। জাতীয় পাঠ্যক্রম কাঠামো এনসিএফ 2005 অনুযায়ী উৎকৃষ্ট গণিত শিক্ষার দৃষ্টিভঙ্গি কোনটি প্রকাশ করে? অপশনগুলো একবার পড়ে নেই আমরা, তখন কনসেপ্ট আমরা কি পেয়েছিলাম একটু মনে থাকবে আমাদের। যে হাই কোয়ালিটি ম্যাথমেটিক্স এডুকেশন ইজ দ্য ওয়ান হুইচ নো স্টুডেন্ট ফেল, অর্থাৎ কোনো ছাত্র ফেল হয় না। গণিত শিক্ষা এমন এক ব্যবস্থা যেখানে কোনো শিক্ষার্থী ব্যর্থ হয় না। আর এবার যার কনসেপ্টই আপনি ক্লিয়ার করতে পারছেন না, তো সে যদি কোনো কিছু বুঝতেই না পারে তাহলে কি ধরনের হবে, এটা কোনো মানে রাখে না। ম্যাথমেটিক্স এডুকেশন শুড প্রোভাইড ভেরিয়েড ক্যারিয়ার অপশন টু দ্য স্টুডেন্ট। আরে ভাই, আমরা ছাত্রদের কখনো ক্যারিয়ার নিয়ে চিন্তা করি না এবং তাদের ক্যারিয়ার গড়ার জন্য আমরা পড়ি না, তাকে কোনো পেশায় নিয়োজিত করব এই ধরনের কোনো চিন্তাধারা আমাদের নাই। All students can learn mathematics and that all students need to learn mathematics. Yes, প্রত্যেক ছাত্র ম্যাথমেটিক্স পারে এবং প্রত্যেক ছাত্রকে ম্যাথমেটিক্সটা জানতে হবে, শিখতে হবে, এটাই তো কারেক্ট। সকল শিক্ষার্থী গণিত শিখতে পারে এবং সকলেরই গণিত শেখাটা প্রয়োজন। বাস্তব জীবনে ম্যাথমেটিক্যাল কমিউনিকেশনের মাধ্যমে তার ম্যাথমেটিক্স শেখাটা তার অত্যন্ত প্রয়োজন এবং সব ছাত্ররা কিন্তু ম্যাথমেটিক্স শিখতে পারে, এটাই তো আমরা কনসেপ্টে পেয়েছিলাম ভাই। সুতরাং অপশন নাম্বার সি কারেক্ট আনসার। A teacher told her students to maintain a daily mathematics journal to note down the situations wherein they use mathematics in their daily life. The objective is to, একজন শিক্ষক শিক্ষার্থীদের প্রতিদিন একটি গণিতের ডায়েরি রাখতে বললেন। একজন শিক্ষক শিক্ষার্থীকে বলেন প্রতিদিন একটি গণিত ডায়েরি রাখতে বললেন, যেখানে তারা দৈনন্দিন জীবনে কোথায় গণিত ব্যবহার করছে তা লিখবে। এর উদ্দেশ্য হলো যে কোথায় তুমি গণিত ব্যবহার করছো এটা তুমি একটা খাতায় লিখবে, গণিত ডায়েরি বলে একটা ডায়েরি রাখবে এবং কোথায় তুমি গণিত ব্যবহার করছো এটা তুমি লিখে রাখবে। আমি দোকানে গেলে গণিত ব্যবহার করতে পারি, মায়ের সঙ্গে কোনো কাজের হিসাব করলে গণিত ব্যবহার করতে পারি, অর্থাৎ ঘুম থেকে উঠা পর্যন্ত ভাই, ঘুমানো পর্যন্ত, ঘুম থেকে উঠা আর ঘুমালেও কিন্তু গণিত লাগে। আপনারা বলে ঘুমালে কি করে গণিত লাগে? কত সময় ঘুমিয়েছি? 6 ঘন্টা। তো 6 ঘন্টা দিনে কয় ঘন্টা থাকে? 24 ঘন্টা। 6 ঘন্টা ঘুমালে কয় ঘন্টা জেগে থাকলাম, মাইনাস করলে বেরিয়ে যাবে। গণিত ভাই, গণিত। তো এই গণিতের একটা ডায়েরি এবং গণিত রিলেটেড ডেইলি লাইফে তুমি কি কি কাজ করলো সেগুলা তুমি একটা ডায়েরিতে লিখে রাখো। এখানে এই শিক্ষকের উদ্দেশ্যটা কি? 12 নম্বর কোয়েশ্চন। প্রিপেয়ার দ্য ক্লাস ফর এ ফোর্থকামিং ইন্সপেকশন। আগামীকালকে নয়, ফোর্থকামিং অর্থাৎ খুব শীঘ্রই নেক্সট আমাদের যেটা ইন্সপেকশন স্কুলে হতে চলেছে তার জন্য প্রস্তুত থাকা কোনো ব্যাপার নয়। হেল্প স্টুডেন্ট ইমপ্রুভ কম্পিউটেশন স্কিল। না ভাই, এখানে কম্পিউটেশন স্কিলের এখানে কোনো ভালাই নেই। হেল্প স্টুডেন্টস কানেক্ট ক্লাসরুম ম্যাথমেটিক্স অফ দ্যাট আউটসাইড ওয়ার্ল্ড। আমি স্কুলের গণিতকে বাস্তব জীবনের সঙ্গে পৃথিবীর অন্যান্য ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত করতে চাই। গণিতকে বাস্তব জীবনের সঙ্গে কানেক্ট করা, ঠিক আছে। টু টেস্ট স্টুডেন্ট। না ভাই, এখানে কোনো টেস্ট নেওয়া চলবে না। Question number 13. NCF 2005 emphasizes on constructivist approach of learning as it focus on. NCF 2005 কি বলেছে যে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ যদি হয় লার্নিং এর ক্ষেত্রে, অর্থাৎ গঠনমূলক শিক্ষণ যদি আমরা বলি, তাহলে সেটা কিসের উপর গুরুত্ব দেবে? কোয়েশ্চেন নাম্বার 13, তাড়াতাড়ি বলবেন আপনারা কি হবে? মেমোরাইজেশন। মেমোরাইজেশন ভাই, ফর্মুলা মুখস্থ করতে হবে না স্যার। নিয়মিত বাড়ির কাজ জমা দেওয়া,
রেগুলার হোমওয়ার্ক, অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ লার্নার, ওয়াও ভাই, অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ লার্নার, এটা লার্নার হবে, লার্নার থ্রু এঙ্গেজিং অ্যাক্টিভিটিস, কার্যভিত্তিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ, শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, এবং এটাই তোমরা পেয়েছিলাম। দেখুন জুলাই 13 ডাইরেক্ট প্রশ্ন, তো কনসেপ্ট যে পড়লাম তারপরে যে প্রশ্নগুলো করছে আপনাদের কঠিন লাগছে সত্যি কথা বলবেন তো? এই ধরনের যদি টপিক ওয়াইজ আমরা কনসেপ্টগুলো আলোচনা করি এবং এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি টপিক ওয়াইজ সলভ করে তাহলে কেমন হবে? ভালো হবে না? তো এই জন্য আমরা প্রত্যেকদিন আমাদের অ্যাপে ক্লাস আপনারা পাবেন, এই ধরনের প্রত্যেকটা ক্লাস আমরা দিতে থাকবো। এফেক্টিভ লেকচার অ্যান্ড ইনস্ট্রাকশন বাই টিচার, না ভাই এখানে টিচার সেন্ট্রিক ক্লাসরুম হয় না, চাইল্ড সেন্ট্রিক ক্লাসরুম হয়। অ্যাকর্ডিং টু এনসিএফ 2005, এটা জুলাই 2013-তে এসেছিল, ডেভেলপিং চিলড্রেন্স অ্যাবিলিটি ফর ম্যাথমেটাইজেশন অফ দ্য মেইন গোল অফ ম্যাথমেটিক্স এডুকেশন, দ্য ন্যারো এইম অফ, শিশুর ম্যাথমেটাইজেশনের ক্ষমতা গড়ে তোলাই হচ্ছে গণিত শিক্ষার প্রধান লক্ষ্য। এখানে ম্যাথমেটাইজেশন বলতে কি বোঝায়, কি বুঝাবে স্যার? কোয়েশ্চেন নাম্বার 14, আমরা অপশনগুলো পড়ি। ইন পারফর্মিং অল নাম্বার অপারেশন এফিশিয়েন্টলি ইনক্লুডিং দ্য ফাইন্ডিং স্কয়ার রুট এন্ড কিউব রুট, আরে ভাই এদিকে আবার নাম্বার অপারেশন করবো আবার স্কয়ার রুট কিউব রুট করবো, কাটলাম। টু ফর্মুলা থিওরি, না ভাই থিওরির ফর্মুলা জিওমেট্রির ফর্মুলা আমরা দেখবো না। টু ট্রান্সলেট ওয়ার্ড প্রবলেম ইনটু লিনিয়ার ইকুয়েশন, আচ্ছা। টু ডেভেলপ দ্য চাইল্ড রিসোর্স টু থিঙ্ক অ্যান্ড রিজনেবল ম্যাথমেটিক্যালি, the pursue assumption to their logical conclusion and handle abstraction, the right answer ভাই। শিশুর মধ্যে গাণিতিকভাবে চিন্তা করা, শিশুরা যেন গাণিতিকভাবে চিন্তা করতে পারে এবং এই একটা ম্যাথকে একটা রিসোর্স হিসাবে সে যেন গণনা করতে পারে এবং বিমূর্ত ধারণা সে যেন বুঝতে পারে। ম্যাথমেটিক্সটা একটা বিমূর্ত ধারণা বা একটা অ্যাবস্ট্রাক্ট থিং, ম্যাথমেটিক্সটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট থিং এবং সেই অ্যাবস্ট্রাক্ট থিংটাকে যে সে খুব ভালো করে বুঝে নিতে পারে, এই জিনিসগুলো আমাদের এনশিওর করতে হবে। The NCF 2005 considers that mathematics involve a certain way of thinking and reasoning. From the statements given below, pick out the which does not reflect the above principle. এটা 2011 প্রশ্ন। এনসিএফ 2005 অনুযায়ী গণিত একটি বিশেষ ধরনের চিন্তা এবং যুক্তির প্রক্রিয়া, নিচের কোনটি এই নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়? কোয়েশ্চেন নাম্বার 15, নিচের কোনটি এনসিএফ 2005 মতে গণিত একটি বিশেষ ধরনের চিন্তা এবং যুক্তির প্রক্রিয়া? দ্য মেথড বাই হুইচ ইট ইজ টট, গণিত শেখানোর পদ্ধতি, সংখ্যাগত সমস্যা সমাধানের জন্য নির্দিষ্ট সূত্র মুখস্থ করানো। এই দেখুন, গিভিং স্টুডেন্ট সেট ফর্মুলা টু সলভ, না হয় আমরা কখনো তাদেরকে ফর্মুলা মুখস্থ করতে বলি না, তো এটা তো ভুল ভাই। এখানে বলেছে কোনটা প্রশ্ন কি বলেছে, হুইচ ইজ ডাজ নট রিফ্লেক্ট, মানে কোনটা সত্য নয়, তো সে মুখস্থ করানোটা সত্য নয়, সত্য নয়। বা গিভিং স্টুডেন্ট সেট ফর্মুলা টু সলভ দ্য নিউমেরিক্যাল কোয়েশ্চন, ফর্মুলা আমরা তাকে সেট করি না, সুতরাং এটাই এই ক্ষেত্রে কারেক্ট আনসার, অপশন নাম্বার বি। তো এই ছিল আমাদের আজকের টপিক। আজকে আমরা যে আলোচনা করলাম, যে টপিকটা নিয়ে আপনারা দেখতে পেলেন, ম্যাথ প্যাডাগজির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক যার নাম হচ্ছে এনসিএফ 2005। তো আশা রাখছি এই টপিক থেকে যে কোনো প্রশ্ন যদি আপনাদের পরীক্ষায় আসে আপনারা সলভ করতে পারবেন, কারণ কনসেপ্টের সঙ্গে আমরা 15টা বিগত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন দেখিয়ে দিলাম। পরবর্তী সময় যদি সম্ভব হয় তাহলে এই টপিকের আরো কিছু প্রশ্ন রয়েছে আমরা দেখিয়ে দেবো, যদি আপনারা বলেন কমেন্টের মাধ্যমে। আদারওয়াইজ যদি আপনারা চান যে এই ধরনের ম্যাথ প্যাডাগজির প্রত্যেকটা টপিক আমরা যদি করাতে পারি, আপনাদের যদি পরামর্শ হয় বা আপনাদের যদি দরকার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। কমেন্ট বক্সে ওপেন টুল দেওয়া আছে, তখন আপনারা এই ধরনের প্রত্যেকটা টপিক ওয়াইজ ম্যাথস প্যাডাগজির ক্লাস, বেঙ্গলি প্যাডাগজির পাশে আপনারা ম্যাথ প্যাডাগজির টপিক ওয়াইজ ক্লাস এবং কনসেপ্টের সঙ্গে সঙ্গে এই ধরনের টপিক ওয়াইজ এমসিকিউ আপনারা পেয়ে যাবেন। যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে ক্লাসগুলো তৈরি করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই, যদি কোনো অসুবিধা হয় মনে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ।